সুধী দর্শক মণ্ডলী সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এনআরবি মানি টক অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমার প্রিয় বন্ধু ইমরোজ আহমেদকে। ইমরোজ আহমেদ একজন লাইসেন্সড অটো এবং হোম ইন্স্যুরেন্স ব্রোকার ইন অন্টারিও, টরন্টো। ইমরোজকে আমি গত পর্বে গাড়ির ইন্স্যুরেন্স নিয়ে একটি এপিসোড করেছিলাম। আজকের এপিসোডটায় আমরা হোম ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো। ইমরোজ, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ সো মাচ মাহিয়ান আমাকে ওয়েলকাম করার জন্য। Thank you. So, those who don't know Imroz Ahmed, tell us a little bit about yourself. সো আমি হোম অ্যান্ড অটোর ইন্স্যুরেন্স নিয়ে কাজ করি। আমি একজন ব্রোকার। এখানে সিন্স 2017 আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন হোম অ্যান্ড অটো ইন্স্যুরেন্স। তো প্রথমে আমি একজন ওটিএল লাইসেন্স এজেন্ট ছিলাম। একটা কোম্পানিতে ডাইরেক্ট সেলসে কাজ করতাম। এখন আমি ব্রোকার। আমার অনেকগুলো কোম্পানি আছে যেগুলোর মাধ্যমে আমি ইন্স্যুরেন্স কোট করতে পারি এবং অ্যাডভাইস করতে পারি। আমার মাল্টিপল প্রোডাক্ট আছে হোম ইন্স্যুরেন্সের। সো সেটা নিয়ে আমি কাজ করি। অটো ইন্স্যুরেন্স নিয়ে কাজ করছি সিন্স অলমোস্ট বিং 7 ইয়ার্স নাও। So, you have সো lots of experience in the industry. I have seen a lot of different things. হুম, আ সো আজকের এপিসোডে আমি তোমাকে হোম ইন্সুরেন্স নিয়ে কয়েকটি কোয়েশ্চেন করব। আমি তোমাকে তুমি করেই বলছি। শিওর, উই কোনো উই আর সমস্যা নেই। সেম ব্যাচ। সো আজকের কোয়েশ্চেনগুলো আমি হোম ইন্সুরেন্সের বিভিন্ন আ ট্রিকস যেগুলো আমরা ইউজ করতে পারি বা যেগুলো আমরা ফিচারগুলো ইউজ করতে পারি এবং আল্টিমেটলি আমাদের যে পলিসিটা সেটা যাতে আমাদের নিডের পরে নিডটাকে কাভার করে এবং আমাদের প্রাইসিংটা যাতে আমাদের অ্যাফোর্ডেবল থাকে। সো আ মাই ফার্স্ট কোয়েশ্চেন টু ইউ ইজ হোম ইন্সুরেন্সটা কি এবং এটার কেন আমাদের লাগে? সো কানাডায় যখনই আমরা ইন্স্যুরেন্স নিয়ে কথা বলি আদার দ্যান লাইফ, যখনই আমরা আদার দ্যান লাইফ নিয়ে কথা বলি তখন ২ টা ইন্স্যুরেন্স খুব ইম্পোর্টেন্ট। একটা হলো হোম ইন্স্যুরেন্স, একটা হচ্ছে অটো ইন্স্যুরেন্স। রাইট, সো হোম ইন্স্যুরেন্সটা কেন ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে কানাডাতে বা নর্থ আমেরিকাতে আমরা যদি একটা বাড়ি কিনতে চাই আমরা কিন্তু পুরা বাড়ির টাকাটা অ্যাফোর্ড করতে পারি না। উহু, আমরা তখন কি করি? আমরা কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমরা মর্টগেজে যাই। রাইট, এর অর্থ হইলো এই পুরা বাড়িটাকে কেনার মতো কিন্তু আমার এবিলিটি নাই। রাইট, তো এখন কথা হলো যে এই এবিলিটি যখন আমার নাই তার মানে হচ্ছে আমি যদি ডাউন দ্য লাইন বাড়ি কেনার পরে ১ বছর, ২ বছর বা ৩ বছর পরে যদি এমন একটা দুর্ঘটনা ঘটে, বাড়িতে আগুন লেগে যেতে পারে, ফ্লাড হয়ে যেতে পারে। রাইট, তো ওইখানে যে বাড়িটা টোটাল বাড়িটা যে ক্ষতি হবে, এই ক্ষতিটা তো আমি আসলে আমার পকেট থেকে দিতে পারব না। বিকজ আমি ৩০ বছরের বা ২৫ বছরের amortization এ বাড়িটা কিনছি। রাইট। আমি প্রতি মাসে একটু, একটু করে দিচ্ছি, রাইট? তো সেই সময় ইন্সুরেন্সটা যদি না থাকে তাহলে আমার অনেক বড় একটা অঙ্কের ক্ষতি হয়ে যাবে এবং আমাকে দেখা যাবে যে আমি ভাড়া বাসায় থাকতেছি এবং আমার মর্টগেজও কন্টিনিউ করে যেতে হচ্ছে কিন্তু আমার বাসা নাই। তো এরকম একটা সিচুয়েশন এ পড়তে হতে পারে। তো ইন্সুরেন্সের যে আইডিয়াটা সেটা হলো যে একটা দুর্ঘটনার আগে আমার ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশন ছিল, দুর্ঘটনার পরে যাতে আমি সেই সিচুয়েশনে ফেরত যেতে পারি। রাইট। যেটাকে আমরা বলি হচ্ছে ইনডেমনিটি। আচ্ছা, সো আমরা যেন ইনডেমনিফাইড হইতে পারি ফাইন্যান্সিয়ালি। সো এইজন্য হোম ইন্সুরেন্সটা খুবই ইম্পোর্টেন্ট এই দেশগুলাতে, নর্থ আচ্ছা। আমেরিকান কান্ট্রি গুলাতে। So it's not basically a requirement by the government, but it's a good thing for the client or the consumer because যদি এটা না থাকে তাহলে হয়তোবা দেখা যেত যে তারা ফাইন্যান্সিয়ালি বিগ লসের সম্মুখীন হচ্ছে। So that's the reason why we should all have home insurance. That's the bottom line, right? Okay. ডেফিনিটলি। আমি যখন হুম, ব্যাংকে ছিলাম এবং মর্টগেজ যখন দিতাম, so one of the clause হুম, that একটা শর্ত যেটা গম আ ব্যাংকগুলো দিয়ে দিত সেটা হচ্ছে যে you have to maintain home insurance for your house. বিকজ হুম, হুম, যেহেতু ব্যাংক এই মর্টগেজটা দিচ্ছে বেসড অন দ্য হাউস। সো আপনি যদি বাড়ি কিনে থাকেন, সো বাড়ির যে প্রপার্টি ভ্যালুটা সেটা আসলে যদি বাড়িটা কোনো কারণের ক্ষতিগ্রস্ত হয় তাহলে আর ওইটার ভ্যালু থাকবে না। সো ব্যাংক তাদের নিজস্ব এই মানিটা যে আপনাকে লেন্ড করছে, মর্টগেজটা দিচ্ছে, এটাকে প্রোটেক্ট করার জন্যই তারা একটা রিকোয়ারমেন্ট রেখে দেয় যে ইউ হ্যাভ টু মেইনটেইন a home insurance so that if something happens to the house or the property, they are covered because
যদি কোন কারণে আগুন লেগে বাড়িটা পুড়ে যায় তাহলে ইন্সুরেন্স কোম্পানি they will rebuild the house. So that's the concept from the banking side. So thank you for explaining the concept. So my next question to you is what are the main types of home insurance? মানে আমি যখন ওয়েবসাইটে যাই হোম ইন্সুরেন্সের ওয়েবসাইটে আমি দেখি যে বিভিন্ন ধরনের ইন্সুরেন্স দেখাচ্ছে অপশন হিসেবে। কিছুটা কয়েকটার নাম হোম ওনার্স ইন্সুরেন্স অথবা টেনেন্ট ইন্সুরেন্স আবার কয়েক সময় দেখা যায় যে কন্ডো ইন্সুরেন্স। সো আ explain us all the differences. আমি আ ইন্সুরেন্স মানে হোম ইন্সুরেন্স এর জন্য আসলে যে ধরনের হোম ইন্সুরেন্স ক্যাটেগরিতে পড়ে যায় সেটা হলো যে ১ম যদি আমি বলি ছোট থেকে শুরু করি। একটা হলো টেন্যান্টস আচ্ছা, ইন্সুরেন্স, একটা হলো কন্ডোমিনিয়াম ইন্সুরেন্স, তারপর হলো হোম ওনার্স আচ্ছা, ইন্সুরেন্স। কারণ টেন্যান্ট ইন্সুরেন্সটা হলো সিম্পল। আ তুমি যদি কোথাও কোনো বাসায় ভাড়া রাইট। থাকো, তো তুমি একটা ইন্সুরেন্স নিতে পারো। সেটা শুধুমাত্র আ টে আ তোমার যে কনটেন্টস আছে, তোমার একটা ল্যাপটপ থাকতে পারে, একটা কাউচ থাকতে পারে, বিছানা বালিশ থাকতে পারে, নিজের কাপড় থাকতে পারে। এই শুধু কনটেন্ট এর ইন্সুরেন্স আচ্ছা, করবে। তা এখন প্রশ্ন আসতে পারে যে আমি কি জন্য আসলে টেন্যান্টস ইন্সুরেন্স নিবো? তো এটার কারণ হচ্ছে ২ টা। একটা হইলো যে টেন্যান্ট ইন্সুরেন্স অনেক সময় বাড়ির যে মালিক থাকে সে অনেক সময় বলে যে, "এটা রাইট, ম্যান্ডেটরি, এটা তোমার নিতে হবে আমার এখানে ভাড়া রাইট। থাকার জন্য।" এটা হলো একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে হোম অ্যান্ড অটো যদি আমরা বান্ডেল করি, টেন্যান্টস আর অটো তাহলে আমাদের কিছু ডিসকাউন্টের প্রাইস আচ্ছা, আসে। কিন্তু এখানে আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস আমি বলি, যত জেনারেল ইন্সুরেন্স আছে মানে হোম অ্যান্ড অটোর কথাই বলছি, এগুলো সবগুলোতে একটা কভারেজ থাকে সেটা হলো হুম, লায়াবিলিটি। লায়াবিলিটি সাধারণত ১ মিলিয়ন অথবা ২ মিলিয়ন হয়ে থাকে। তো লায়াবিলিটি কভারেজটা খুব ইম্পোর্টেন্ট। এই কনসেপ্টটা একটু সিউর। বোঝার আছে। কেন বাড়ির মালিক চাবে যে তার টেন্যান্টস এর কনটেন্ট কভার থাকবে? টেন্যান্টের যে হুম, জিনিসপত্র, সেটা নিয়ে তো বাড়ির মালিকের আসলে এত মাথা ব্যাথা হওয়ার হয় না। কথা হবে কেন? হয় না। হবে রাইট, রাইট? So why would he want them to cover? আসলে সে ওই লায়াবিলিটি পোরশন এর জন্যই কভারেজটা আচ্ছা, নেয়। আমি একটা সিম্পল উদাহরণ দিই। মনে করো যে তুমি একটা বাসায় থাকো। তুমি একদিন কোনো একটা কারণে ধরো তুমি আ সেন্টেড ক্যান্ডেল ইউজ করো। এখন সেন্টেড ক্যান্ডেলটা জ্বালানো অবস্থায় তুমি ঘুমায়ে গেছো এবং ক্যান্ডেলটা শেষ হওয়ার মুহূর্তে পর্দায় আগুন রাইট, ধরে গেছে। ধরে গিয়ে তো বাড়ির আ বেশ কিছু অংশ হুম, পুড়ে গেছে। তোমার ইউনিটের বেশ কিছু অংশ পুড়ে গেছে। এখন এটা তো একটা বাড়ির মালিকের জন্য একটা বিশাল রাইট, লস। যেহেতু তুমি নেগলিজেন্ট ছিলা এবং তোমার নেগলিজেন্স এর কারণে এরকম একটা ঘটনা ঘটে গেছে এবং দেখা গেল যে এই জিনিসটা ফিক্স করতে মোটামুটি $৫০,000 থেকে $৬০,000 খরচ রাইট, হতে পারে। এখন বাড়ির মালিক কি করবে? সে তোমাকে সু রাইট। করতে পারে। তো সু করলে যেটা হবে যে ওই তোমার $1,০০,০০০ লায়াবিলিটি টা তখন কিক ইন করে তোমার এই কভারেজটা আচ্ছা, দিবে। আচ্ছা। সো তো দ্যাটস আ বিগ হুম, সো ইট ক্যান অলসো হ্যাপেন লাইক আমি যদি কখনো আ নেগলিজেন্স এর কারণে ধরা গেল যে আমি ছুটিতে গেলাম বা ভ্যাকেশনে গেলাম। there is a leakage in my sink. ফ্লোর ভেসে গেল পানিতে। সো দ্যাট ক্যান অলসো ড্যামেজ এবং সেক্ষেত্রে আমি হুম, হুম। এই ক্ষতিটার জন্য লায়াবল এবং এই ইন্সুরেন্সটা আমাকে প্রোটেকশন দিচ্ছে, ক্ষতি থেকে বাঁচাবে। রাইট? ইস দ্যাট দ্য কনসেপ্ট? ওকে, ওকে, ওকে। এক্সাক্টলি। থ্যাংকস। দ্যাটস দ্য কনসেপ্ট। আচ্ছা, এই গেল হচ্ছে টেন্যান্টস পলিসি। এবার আসি কন্ডোমিনিয়াম। কন্ডোমিনিয়াম ইস a little bit much more like tenants যেখানে লায়াবিলিটি লিমিট থাকে আবার কনটেন্টস ও ইনসিওরড থাকে। তো এখানে একটা বিষয় বোঝার আছে। হুম, তাহলে হোয়াট ইস দ্য ডিফারেন্স? দ্য ডিফারেন্স হচ্ছে কন্ডোমিনিয়াম হইলো একটা পুরা বিল্ডিং যেটার একটা অংশে মানুষ ওই রাইট, অংশটা সে রাইট, ওন করে, ওই ইউনিটটা সে ওন করে। ঠিক আছে? তো ওই ইউনিটটা যখন কেউ ওন করতেছে, তখন যেটা হয় যে ইউনিটের আচ্ছা, আলাদাভাবে একটা ইন্সুরেন্স থাকা লাগে। অর্থাৎ তোমার টেন্যান্সি ছিল শুধু কনটেন্ট। এখানে কনটেন্ট আছে, তার সাথে ইমপ্রুভমেন্টস অ্যান্ড বেটারমেন্টস আছে। অর্থাৎ আমি কিন্তু আমার কন্ডো ইউনিটে আমার নিজের মতো করে কাউন্টার টপ লাগাইতে পারি, রাইট, কিচেন ক্যাবিনেট করতে পারি। তারপর আমি একটু কসমেটিক কিছু রাইট, রেনোভেশন করতে পারি, হ্যাঁ? যেটা বিল্ডার বানায় রাইট, দিছে তার উপরে আমি কিছু অ্যাড আপ করতে পারি। তো এই আচ্ছা, জিনিসগুলাকে ওরা কভার করে।
অ্যাপার্ট ফ্রম টেনেন্ট। কিন্তু আরো কিছু কভারেজ আছে যেগুলো খুব ইম্পোর্টেন্ট, যেগুলো আমরা অনেক সময় বুঝি না। এইজন্য কন্ডো যারা কিনে ওরা অনেক সময় কন্ডো পলিসি করে না। কারণ এটা আচ্ছা, হ্যাঁ, মর্টগেজ দিয়ে কন্ডোতে ম্যান্ডেটরি না। ইউজুয়ালি ম্যান্ডেটরি না। কন্ডোতে মর্টগেজের সময় যেটা যায় সেটা হলো কন্ডো বিল্ডিং এর স্ট্যাটাস হুম, সার্টিফিকেট বা কন্ডো বিল্ডিং ইন্সুরেন্সটা চায়। আম আচ্ছা, এক্সাক্টলি। তো কন্ডো বিল্ডিং ইন্সুরেন্সটা অর্থাৎ কি? কন্ডোমিনিয়ামের পুরা বিল্ডিং বা পুরা কমপ্লেক্সটা কিন্তু একটা মাস্টার ইন্সুরেন্স রাইট, পলিসি দিয়ে ইনসিওরড থাকে। সো এইজন্য লয়ার বা যে কেউ এটা যখন ক্লোজিং করে, they want to make sure যে ওই পলিসিটা আছে। অর্থাৎ ওই কন্ডোমিনিয়াম কমপ্লেক্সের যদি কোনো ওভারঅল ক্ষতি রাইট। হয় তাহলে তো একটা পলিসি আছে। কিন্তু the problem is যে, যে একজন মালিক আছে তার যে ইউনিট আছে ওই ইউনিটের ভিতরে যদি কোনো এক্সট্রা, যেমন আমি কিছু ইউনিট ইমপ্রুভমেন্ট করছিলাম, আমি নতুন করে গ্রানাইট কাউন্টার টপ লাগাইছিলাম। সো এগুলার যদি নষ্ট হয় আচ্ছা, এগুলা কিন্তু যদি কভার করে না। আরেকটা আরেকটা ব্যাপার আছে এখানে। অনেক সময় দেখা যায় যে কন্ডোমিনিয়ামের যে পলিসিটা, কন্ডোমিনিয়াম ইন্সুরেন্স পলিসির দাম আচ্ছা, কিন্তু প্রিমিয়াম অনেক হাই। হ্যাঁ, হ্যাঁ, স্বাভাবিক। মানে যেটা মাস্টার পলিসি। তো বিল্ডিং এর প্রিমিয়াম হ্যাঁ, অনেক হাই। কারণ সে পুরা বিল্ডিং কভার করতেছে। তো তো দেখা যায় প্রিমিয়ামটাকে কমানোর জন্য কন্ডোমিনিয়াম কর্পোরেশন যেটা করে হ্যাঁ, ওরা ডিডাক্টেবল টা একটু হাই করে। সো সাধারণত $৫০,০০০ অথবা ক্ষেত্র বিশেষে 100,000 $200,000 আচ্ছা, পর্যন্ত ডিডাক্টেবল হইতে পারে। তো এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। কন্ডোমিনিয়ামে কিন্তু অনেক জায়গা থাকে যেগুলো হলো রাইট। কমন, হলওয়ে কমন এরিয়া বলি আমরা। হ্যাঁ, হ্যাঁ, যেমন লবি একটা কমন এরিয়া। তারপরে তোমার ধরো সবাই এক জায়গায় গিয়ে রাইট। লন্ড্রি করতেছে, সেটা একটা কমন এরিয়া। এখন এই কমন এরিয়াতে যদি কখনো কোনো ক্ষতি হয়, আগুনে পুড়ে যেতে পারে বা পানি এসে রাইট। নষ্ট করতে পারে অনেক কিছু। সো তখন ইন্সুরেন্স আ কন্ডোমিনিয়ামের যে মাস্টার পলিসি, সে মাস্টার পলিসি কিন্তু এটা কাভার করবে। কিন্তু ডিডাক্টেবল এর কর্পোরেশন পয়সাটা কে দিবে? কর্পোরেশন ওই ডিডাক্টেবল এর পয়সা সারপ্লাস তো থেকে নিজের যে পকেট যেটা থেকে থাকে দিবে না। যেটা ওদের রিজার্ভ হিসেবে থাকে। না, সেটা থেকে সে দিবে না। সেই ডিডাক্টেবলটাকে, কথার কথা যে $1,00,000 ডিডাক্টেবল। আমরা ধরে নিই $1,00,000। এই $1,00,000 এর ডিডাক্টেবলটা ওরা আ প্রত্যেকটা ওকে। ওনারকে ভাগ করে দিবে। এখন মনে করো যে ১০ জন ওনার আছে। একটা ছোট কন্ডো কর্পোরেশনে ১০ জন ওনার আছে। এখন একজনের উপর যদি এটা বর্তায়, তাহলে দেখা যাবে $১০,০০০ হচ্ছে তার আচ্ছা। ডিডাক্টেবল পে করতে হবে। অ্যাজ a হুম। ওনার ইউ হ্যাভ টু পে ইট। এখন যদি আমার ইন্সুরেন্স না থাকে, আমার যদি কন্ডো ইউনিটের ইন্সুরেন্স না থাকে, এই ডিডাক্টেবলটা কিন্তু আমি আ রিকুপ করতে পারব না। এইজন্য ওনারের পলিসিটা এই ডিডাক্টেবলটাকে ইন্টারেস্টিং। আমি এটা কাভার জানতাম করে। না। সো যদি কোন কারণে কমন হু, এরিয়াতে হু, যদি কোন ডিজাস্টার হয় বা ওই ডিডাক্টেবল এর যে হু, হু। অ্যামাউন্টটা when it's spread out among the owners, so it can be claimed against their personal homeowners মানে যেটা কন্ডো ইউনিটের ইন্টারেস্টিং আমি জানতাম না। আচ্ছা। পলিসি আছে, থ্যাংক ইউ ফর এক্সাক্টলি। explaining. সো দ্য লাস্ট ওয়ান ইজ দ্য হোম ওনার। সো এটা হলো স্ট্যান্ডার্ড যেটা আমার মনে হয় যে যাদের ইন্ডিভিজুয়াল ইউনিট ডিটাচ বাড়ি বা সেমি ডিটাচ বা টাউন হাউস তাদের জন্য রাইট? হ্যাঁ, এইখানে আমি একটু প্রাইসিং নিয়ে একটু কথা বলি। কারণ টেন্যান্টস ইন্সুরেন্স এ সাধারণত এখন মার্কেট অনুযায়ী প্রাইসিং হচ্ছে হুম, $35-40 মান্থলি হয়। আম কন্ডোমিনিয়ামের প্রাইসিংটা সিমিলার থাকে। কারণ রাইট, ওরা হচ্ছে জাস্ট কিছু অ্যাড অনস থাকে। এজন্য ওদের প্রাইসিংটা 35 দেখা যায় যে 30, রাইট। মানে 40, খুব 42 বেশি পার্থক্য এরকম, হয় না। হ্যাঁ, 45 এরকম হয়। রাইট। খুব বেশি পার্থক্য হয় না, রাইট? কিন্তু হোম ওনার্স এর ক্ষেত্রে সি প্রাইসটা আচ্ছা, মানে অনেক আচ্ছা, বেড়ে যায়। সিগনিফিক্যান্ট জাম্প করে। কেন? এটার কারণ হচ্ছে যে এতক্ষণ তো আমরা এমন জিনিসের কভারেজ করলাম যেগুলোর রাইট, পুরা বিল্ডিংটা অলরেডি ইনসিওরড। আমি একটু আমার কনটেন্টস এর জন্য, আমার বেটারমেন্ট এর জন্য আমি কিছু রাইট। আলাদা ইন্সুরেন্স কিনতেছি। এটাকে বলা হয় যে আচ্ছা, কমপ্লিমেন্টারি ইন্সুরেন্স। কিন্তু হোম ওনার্স হচ্ছে অ্যা পুরাটাই
ইটস নট কমপ্লিমেন্টারি। ইটস লাইক তো পুরা হুম, বাসাটা হচ্ছে তোমার নিজের দায়িত্ব। এখানে কোনো কমপ্লেক্স নাই রাইট। বা কোনো কর্পোরেশন কভার করতেছে না। এখন পুরা বাসা যখন নিজের হয়, এখন আমরা যদি চিন্তা করি একটা বাসা বানাতে জিটিএ কত তে টাকা ১,০০,০০০। খরচ হতে পারে? হ্যাঁ, $1,000,000 হতে পারে। দূরে যাই। বা আমরা হ্যাঁ, যদি একটু কম স্কয়ার ফিটের হয়, তারপরেও it will be somewhere between রাইট। 500 to $600,000. সো এটা একটা বিশাল লস যদি হয় হুম, কখনো, যে পুরা বাসা যদি ধসে যায়। এইজন্য এই ক্ষেত্রে আচ্ছা, প্রিমিয়ামটা বেশি হয়। কারণ সে পুরা স্ট্রাকচার অ্যান্ড এভরিথিং সে কভার করতেছে। সো দ্যাট ইজ আ হোম ওনার্স পলিসি। তো হোম ওনার্স পলিসিতে আমার ডুয়েলিং, অর্থাৎ যে বাসাটা, সেটার একটা লিমিট থাকে। আচ্ছা, কনটেন্টস এর একটা লিমিট থাকে। হুম? আর মোস্ট ইম্পোর্টেন্টলি বাসার আচ্ছা। স্ট্রাকচারের একটা লিমিট থাকে। সো দিস থিংস অ্যাড আপ টু ইউজুয়াল দ্য প্রাইসিং তুমি হোল আমাকে প্রিমিয়াম। কন্ডোমিনিয়াম বা টেনেন্ট ইন্সুরেন্স বা কন্ডোমিনিয়াম ইন্সুরেন্স এর একটা প্রাইসিং এর একটা রেঞ্জ বলে দিয়েছো। হোম হুম। ওনার্স পলিসি যেটা সেটা কি রেঞ্জে হতে পারে? 100 to 200 নাকি এটা ওয়াইডলি ভ্যারি করে ডিপেন্ডিং অন দ্য প্রপার্টি? এটার অনেক কিছুর উপর ডিপেন্ড করে আসলে। প্রপার্টিটা কত বড়, আচ্ছা। কত স্কোয়ার ফুটেজ, আমি আমি হ্যাঁ? ওই আ বিষয় নিয়ে আসতেছি। স্কোয়ার কারণ তোমাকে ফুটেজটা আমি একটা নেক্সট বিষয়। কোয়েশ্চেন যেটা করব, সেটাই হলো যে হ্যাঁ, হোয়াট আর দ্য ফ্যাক্টরস যেটা হ্যাঁ। হলো তোমার আম এই হোম ইন্সুরেন্সটাকে ইমপ্যাক্ট করে? সো let's go to that say আ ওই কোয়েশ্চেন চলে there যাই। are হ্যাঁ। সো হ্যাঁ। what are the factors that affects your pricing? সো প্রাইসিং টা আসলে উম কিছু জিনিসের, মানে বেশ কিছু আচ্ছা, জিনিসের উপর ডিপেন্ডেন্ট, হ্যাঁ? একটা হইলো যে এই, মানে আ অকুপেশন একটা ফ্যাক্ট আছে। যে যে আচ্ছা, ক্লায়েন্ট ইন্টারেস্টিং। তার অকুপেশন কি? সেটা একটা ফ্যাক্ট আছে। তারপরে যে আচ্ছা, ক্লায়েন্ট তার ওকে। বয়স কত? সেটা একটা ফ্যাক্ট আছে। তারপরে তারা কি সাধারণত হুম, বাসা তো হাসব্যান্ড ওয়াইফ মিলে কিনে। তো সেটার উপর সেটা একটা ফ্যাক্ট আছে। আরেকটা ইম্পোর্টেন্ট ফ্যাক্ট obviously হচ্ছে বাসার ওটা তো স্কোয়ার ফুটেজ কত? আমি একটা সিম্পল কথা বলি। একটা 1000 ফিট স্কোয়ার ফুটের বাসা যদি কেউ স্ক্র্যাচ থেকে বানাতে চায়, তাহলে সাধারণত $250 থেকে $300 হুম, পার স্কোয়ার ফিটে খরচ পড়ে। সো চিন্তা করে দেখো, যদি আমি 1000 এ আমার ৩,০০,০০০ ৩,০০,০০০ $300 খরচ পড়ে, তাহলে কিন্তু obviously 1500 স্কোয়ার ফিট হলে বেড়ে যাবে। 2000 হলে বেড়ে যাবে। সো স্কোয়ার ফুট একটা আচ্ছা, বিশাল ইমপ্যাক্ট ফেলে। আচ্ছা। তারপর কয়টা কিচেন আছে? একটা বাসায় যদি ২ টা কিচেন থাকে, তার মানে ওই বাসাটা বানাইতে আমার ২ বার কিচেনের more টাকা খরচ hazardous করতে হবে। too. মোর হ্যাজার্ডাস, লাইক মোর হ্যাজার্ডাস আচ্ছা, বলব না, মোর এক্সপেনসিভ। কারণ একটা, ধরো একটা রুম বানাতে যত টাকা খরচ হয়, একটা কিচেন স্বাভাবিক। বানাতে তার ডাবল বেশি টাকা খরচ হয়। কারণ কিচেনে অনেক অ্যাপ্লায়েন্সেস এর ব্যাপার আছে। ইলেকট্রিক থাকে লাইন বেশি। টানার ব্যাপার আছে। হ্যাঁ, ইলেকট্রিকের ব্যাপার আছে। আ তারপর হুম, চিমনি বসাতে হয়, এক্সহস্ট যেটা রাইট। এক্সহস্ট করে, সেটার একটা ব্যাপার আছে। হ্যাঁ? তো এখন আমার ২ টা কিচেন, আচ্ছা, তার মানে আমার ইয়েটা বেড়ে যাবে। তারপরে ডিপেন্ড করে হচ্ছে বেসমেন্ট কি আচ্ছা। ফিনিশ কি আনফিনিশ। বেসমেন্ট আনফিনিশ হলে কম। কারণ সে বাসা বানায় দিবে, বেসমেন্টটা সে ওরকম করে বানায় দিবে না। তোমার নিয়ম হচ্ছে যে তোমার আগে যেমন ছিল আমি হুম, ঠিক তেমন করেই তোমাকে করে দিব। কিন্তু বেসমেন্ট ফিনিশড হলে তখন আবার রাইট, ওইটা একটা স্বাভাবিক। এক্সট্রা কস্ট। আচ্ছা, সেটা ইনক্রিজ করবে। তারপরে আরো কিছু ব্যাপার আছে। যেমন আমি, এটা অনেক সময় অনেককে আমার বুঝাতে কষ্ট হয়। সেটা হলো, আমি এমন কিছু বাসাবাড়ি দেখি এখন টরন্টোতে আচ্ছা। যেগুলা কিন্তু হ্যাঁ, কাস্টম অনেকেই মেড। কাস্টম বিল্ড। হুম, অর্থাৎ, হ্যাঁ, কাস্টম মেড। কাস্টম মেড বলতে বাসার স্ট্রাকচার-টাকচার সবকিছু ঠিক আছে যেমন করে নরমাল। কিন্তু বাসার আচ্ছা, সিঁড়িটা কাঁচের। তারপরে হুম, মার্বেলের কাউন্টার টপ আছে। তারপরে আ কি বলে, এটাকে এই যে বেডরুমের রাইট, ডিজাইনটা ইউনিক। হ্যাঁ? এগুলাকে বলে কাস্টম মেড হাউস। সো এটাকে, যে কনস্ট্রাকশন কোয়ালিটিটা তখন চেঞ্জ হয়ে যায়। সাধারণত হুম, আমরা এভারেজ বলি। কিন্তু তখন এগুলো আচ্ছা। অ্যাবাভ দ্যাট এভারেজ অ্যাডস হয়ে যায়। পুটস মোর প্রাইসিং। কনস্ট্রাকশন, হ্যাঁ, ইট অ্যাডস আপ টু দ্য প্রাইসিং। এখন কথা হইলো যে কিরকম? আমার
বাসা রিবিল্ড করতে মনে করো একটা এভারেজ হাউসের 400,000 হুম, 500,000 ম্যাক্সিমাম 600,000 ইন্স্যুরেন্স কোম্পানি ধরে। তো অ্যাবভ এভারেজ হয়ে গেলে ওই বাসাটাই আচ্ছা। $1 million হয়ে যায়। স্বাভাবিক। ইন্সুরেন্স কোম্পানি তো আর হুম, ওভাবেই প্রাইসিং করবে যাতে দে কভার দেয়ার কস্ট। রাইট, রাইট। এক্সাক্টলি। দে হ্যাভ টু কভার দেয়ার কস্ট, রাইট? তো এই জিনিসগুলা প্রত্যেকটা জিনিসই আসলে ইমপ্যাক্ট করে। আরেকটা কথা আমি ভুলে যাব, আচ্ছা, সেটা হলো আপডেটস। আচ্ছা। আমার রুফ কবে আপডেট হইছে? রুফ যদি বেশি পুরানো হয় তাহলে আ প্রাইস বেড়ে যাবে। কারণ যেকোনো মুহূর্তে রুফের ড্যামেজ হয়ে যেতে পারে এবং হুম, ইন্সুরেন্স কোম্পানিকে এটা পে করতে হতে পারে। রাইট, তারপরে ফার্নেস কবে আপডেট হইছে? ২ টা জিনিস। ফার্নেস যত পুরান, there is a hazard রাইট, of catching fire. ফার্নেস যত পুরান এটার কারণে ওয়াটার রাইট। স্পিল হতে পারে। অনেক কিছু হতে পারে। তো ওইটা হলো আরেকটা জিনিস। তারপর ওয়াটার হিটার কত পুরানো, ইলেকট্রিক্যাল ওয়্যারিং কত পুরানো, প্লাম্বিং কত পুরানো, এই প্রত্যেকটা জিনিস আমরা যখন ইন্সুরেন্সের কোড দিয়ে আমরা ক্লায়েন্টকে জিজ্ঞেস করি যে, "আপনার এটা কত পুরানো হবে, ওইটা কত পুরানো হবে?" জাস্ট টু মেক সিউর যে আমরা প্রাইসিংটা ঠিক আসে। এখন যদি কেউ কথার কথা একটা ব্র্যান্ড নিউ হাউস 2023 তে বানানো, সে স্বাভাবিক। বাসার প্রাইস কিন্তু কম, প্রিমিয়াম কম হবে। কারণ হচ্ছে এটা ব্র্যান্ড কম। নিউ, এটাতে ক্ষতি হওয়ার চান্সেস অনেক কম। whereas একটা ৬০-৫০ বছরের বাড়িতে আপডেটস না থাকলে ইউ আর লুকিং আচ্ছা, এট আ তার মানে হায়ার আ প্রিমিয়াম। বিল্ডিং এর বয়স যেটা এইজ অফ দ্য বিল্ডিং, আ দ্য প্রপার্টি ইট ইট ম্যাটারস, ইট ম্যাটারস। হ্যাঁ, আরেকটা জিনিস আমার হুম, কোয়েশ্চেন ছিল সেটা ইট হচ্ছে যে, ম্যাটার্স। ডাস পোস্টাল কোড ম্যাটার? ইয়েস অ্যান্ড নো। সো ইয়েস অ্যান্ড নো বলতেছি, পোস্টাল কোড ম্যাটার করবে আম হ্যাঁ, এমন না, গাড়ির ক্ষেত্রে যেমন আমরা কিছু পোস্টাল কোড জানি যে হ্যাঁ, ওইসব জায়গায় অনেক টাকা আসে। ইন্সুরেন্সের ক্ষেত্রে এরকম না। ইন্সুরেন্সের ক্ষেত্রে পোস্টাল কোড আইডেন্টিফাই করে হাউ মাচ রিস্কিয়ার ইন টার্মস অফ ওয়াটার আচ্ছা, ড্যামেজ অ্যান এরিয়া ইজ। এখন আমি তোমাকে একটা উদাহরণ দিই। হ্যাঁ, উইন্ডসর হুম, বলে একটা শহর আছে এখানে। তো উইন্ডসরের নদীর কাছে, পানির কাছে যেসব প্রপার্টি আছে ওইসব প্রপার্টিতে ওয়াটার ড্যামেজ কাভারেজ খরচ। নিতে গেলে অনেক হুম, টাকা প্রিমিয়াম হবে। হ্যাঁ? কারণ হচ্ছে ওখানে ওয়াটার রাইট। ড্যামেজ হওয়ার প্রবাবিলিটি অনেক হাই। কিন্তু আবার স্কারবোরোতে এরকম না। কারণ স্কারবোরোর হুম, যে তোমার সিটি লেভেল, এটা পানি থেকে অনেক হাই পজিশনে থাকে। সো there is a very little chance যে লেক অন্টারিও ওভারফ্লো হয়ে এরকম একটা ঘটনা ঘটবে, আজ পর্যন্ত হয় নাই। কিন্তু এগুলো উইন্ডসরে হইছে। তারপরে হুম, উত্তরে হুম। যেটা কলিংউড বলে একটা শহর আছে। ওইসব জায়গায় যে ওয়াটার বডির কাছে কোনো বাড়ি থাকলেই দেখা যায় ওইটা বেশি। তো তখন তুমি বলতে পারো যে ওই গ্রেট। পোস্টাল কোড হ্যাঁ, আচ্ছা। গুলাতে এইটা প্রিমিয়াম এই বিষয়ে বেশি আরেকটা হবে। জিনিস বলতে চাই যে, অনেক সময় দেখা যায় যে আম কানাডাতে ওয়াইল্ড ফায়ার হয়। ওয়াইল্ড ফায়ার এর সময় দেখা যায় যে কিছু, কিছু জোনকে ওরা ডিক্লেয়ার করে দেয় যে these are not insurable anymore until further notice. So it's the concept is same because they are very হুম, prone to be affected by a disaster. এক্সাক্টলি। এটা খুবই সুন্দর কথা বলছো অ্যাকচুয়ালি। এটা যারা হ্যাঁ, ইন্সুরেন্স এ কাজ করে তারা জানে যে ওয়াইল্ড ফায়ার যখন রাইট, আস্তে, আস্তে ক্রিপ ইন করতে থাকে, তো ওই রাইট। জায়গাগুলো তখন তুমি ইনসিওর করতে পারবা না। তারপরে সেইম গোস টু ওয়াটার ড্যামেজ। ওয়াটার ড্যামেজ মনে করো একটা জায়গায় বেশ ওয়াটার ড্যামেজ হয়ে গেছে। সো ওই জায়গায় ইন্সুরেন্স কোম্পানি বলে দেয় যে, "ফর দ্য টাইম বিং we are not gonna insure ইন্টারেস্টিং anything on that ইন্টারেস্টিং area." এইটা যে লাস্ট ইয়ারে অনেক যারা হুম, ফ্লোরিডার কাছাকাছি এরিয়াতে যাদের বাসা তাদের ওয়াটার ইন্সুরেন্স went up like 400%, এরকম মাঝে মধ্যেই শোনা যায়। সো রাইট। 400-500%, তো এটা হুম, খুব ইন্টারেস্টিং। তার মানে পোস্টাল কোড ডিপেন্ড করে only when it's a matter of macro event like a um, like a particular এরিয়ার ওই এরিয়ার যে স্ট্রাকচারাল জিনিস যেটা হলো, is it prone to wildfire or is it prone to flood or is it prone to some other natural calamity? এক্সাক্টলি। এখানে আরেকটা জিনিস আমি বলি, এগুলার সাথে আচ্ছা। তুমি ক্রাইম ও এড করতে ব্রেক পারো। ক্রাইম প্রোন যেসব জোন আছে হ্যাঁ, যেমন জেইন অ্যান্ড ফিঞ্চ।
জেন অ্যান্ড ফিঞ্চ এত বেশি ক্রাইম প্রোন যেটা হলো যে উইকিপিডিয়াতে জেন অ্যান্ড ফিঞ্চ হ্যাঁ, বলে একটা আলাদা পার্ট আছে যে ওয়াই ইজ ভেরি ইনফেমাস। সো এই জেন অ্যান্ড ফিঞ্চের বাসাগুলোতে ক্রাইমের কারণে দেয়ার প্রিমিয়াম আর আচ্ছা হায়ার। ইন্টারেস্টিং। আ হুম, কারণ ইন্টারেস্টিং। হ্যাঁ, সো আরেকটা কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে যে তোমার বাসা যদি কারো বাসা যদি ফায়ার স্টেশনের কাছাকাছি হয় বা ফায়ার হাইড্রেন্ট এর খুব কাছাকাছি হুম, বাসা হয়, ডাজ ইট হেল্প উইথ দ্য প্রিমিয়াম? অফ কোর্স ইট ডাজ। সো আমরা যদি কোড করি এবং আমরা যদি ফায়ার হাইড্রেন্ট আর ফায়ার হল হুম, ২ টাকে সরায় দিই, হ্যাঁ? আমি যদি একটা বাসার কোটেশন থেকে এই ২ টা আইটেমকে সরায় দিই তাহলে প্রিমিয়াম গোস আপ বাই ইন্টারেস্টিং। 100%। অর্থাৎ তাহলে এবার প্রশ্ন হচ্ছে যারা গ্রামের দিকে থাকে, হ্যাঁ, যাদের কোনো হাইড্রেন্ট নাই, তাদের প্রিমিয়াম কিন্তু অনেক বেশি। তারা কিন্তু গ্রামে থেকে গাড়ির ইন্সুরেন্স কম দিচ্ছে কিন্তু বাড়ির ইন্সুরেন্স বেশি আচ্ছা, দিচ্ছে। হুম, খেয়াল করছো? কারণ তাদের হাইড্রেন্ট নাই। আবার ফায়ার হল কত দূরে এটাও ম্যাটার করে। এখন ফায়ার হল যদি জেনারেলি ২ টা ধরা হয়। একটা হলো ৫ আচ্ছা, কিলোমিটার, একটা হলো ৮ কিলোমিটার। ৫ আর ৮ কিলোমিটারের বাইরে মানে ইন্টারেস্টিং। হচ্ছে গ্রাম এবং ওই জায়গাতে প্রিমিয়াম বেশি। বিকজ ফায়ার ফাইটাররা চাইলেও আসতে পারবে না। আরেকটা বিষয় আছে। এইটা খুবই ইন্টারেস্টিং। কানাডায় অনেক ছোট, ছোট শহর আছে। যেমন উক্সব্রিজ বলে একটা শহর আছে। তারপরে প্যারিস বলে একটা শহর আছে। হ্যাঁ? এই শহরের নাম কিন্তু আমরা হুম, সচরাচর শুনি না। এগুলো খুবই ছোট, ছোট শহর। তো এইসব শহরে দেখা যায় যে এদের নিজস্ব কোনো ফায়ার আচ্ছা, ফাইটিং টিম নাই। তো ফায়ার হলে তখন নিকটবর্তী, এটা হ্যাঁ, মানে কাছাকাছি যে শহর আছে, সো ওই শহর আচ্ছা, থেকে ফায়ার ফাইটিং টিম আসে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এইসব ছোট শহরে যে ফায়ার ফাইটার আছে এখানে কিন্তু ফায়ার ফাইটিং ট্রেনিং দেয়া হয় সবাইকে। শহরের যত মানুষ আছে সবাইকে কিন্তু আচ্ছা, দে নো হাউ টু ফাইট ফায়ার। ওদেরকে ওরকম ট্রেনিং দেওয়া থাকে। কিন্তু যদি ফায়ারটা আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন পাশের সিটি প্রফেশনাল থেকে টিম আসে, হ্যাঁ, ফায়ার সার্ভিস আসে। হ্যাঁ, প্রফেশনাল টিম আসে। এবং তারা কিন্তু অনেক বড় একটা ওই অ্যামাউন্ট সিটিকে, চার্জ করে আচ্ছা, ওই সিটিকে। এখন সিটি কি এই সিটি বেড়েই কিন্তু এই পয়সা দিবে না। সিটি এই চার্জটা আ করবে বাড়ির মালিককে। And this is sometimes goes up to $10,000, রাইট। $15,000, হ্যাঁ? তো তখন কিন্তু এই ইন্সুরেন্স কাভারেজটা ওই ওই ওইটা কভার করে। ওইটাকে একটা এন্ডোর্সমেন্ট আছে ফায়ার ফাইটিং। সো ওইটা So তখন somebody কভার who করে is living হোম outside of ইন্সুরেন্স। that 8 kilometer range, they should, talk to হুম, হুম। somebody who is professional to make sure that they have adequate insurance. আচ্ছা। গুড, গুড টু নো। ডেফিনিটলি, এটা জানতাম না। ডেফিনিটলি। সো আম হুম, এরপরের আমার যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে আমি যখন আম হোম ইন্সুরেন্স এর জন্য এপ্লাই করি তখন they tell me um, 2 terms like standard home insurance আর আরেকটা হচ্ছে comprehensive যেটা হলো সবাই। So explain me the difference এবং স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স এর মধ্যে কি, কি কভার থাকে আর কি, কি কভার থাকে না? একেকটা কোম্পানির একেক রকম প্রোডাক্ট আছে। কোন কোম্পানি স্ট্যান্ডার্ড বললেই কিন্তু আ মনে করার কারণ নাই যে এটা খুব বেসিক কভারেজ। অনেক সময় তাদের স্ট্যান্ডার্ড কভারেজ আর অন্য কোম্পানির আচ্ছা, কম্প্রিহেন্সিভ হ্যাঁ, কভারেজ একই রকম। হ্যাঁ? সো এইখানে আমরা ইন্সুরেন্স ওয়ার্লড এ আমরা একটা কথা বলি, আমরা ২ টা টার্ম হ্যাঁ, ইউস করি। একটা হলো ব্রড ফর্ম, আরেকটা হলো কম্প্রিহেন্সিভ ফর্ম, আরেকটা হলো ফায়ার অ্যান্ড ইসি ফর্ম। তো আমি একটু ব্যাখ্যা করি। ব্রড ফর্ম মানে হচ্ছে যেটা হলো তোমার শুধুমাত্র আ আচ্ছা, বেয়ার বোন কভারেজ থাকে। বেয়ার বোন কভারেজ কি? সেটা হুম, হলো যে আমার স্ট্রাকচারটা কভার থাকবে, আমার কিছু কনটেন্টস কভার থাকবে, আর আর কিছু কভারেজ থাকবে না। আচ্ছা, ওয়াটার তো ড্যামেজ-ট্যামেজ এগুলো why would থাকবে না। somebody take that? ঠিক আছে? হ্যাঁ, অনেক সময় ওই গ্রামের দিকে যারা থাকে they tend to go আচ্ছা, towards this because of the cost. তো এখন আবার কম্প্রিহেন্সিভ কি? যেটা আমরা ব্রড এর পরে আসতেছি কম্প্রিহেন্সিভ। হ্যাঁ, কম্প্রিহেন্সিভ হচ্ছে you have everything. তোমার স্ট্রাকচার, তোমার কনটেন্টস, তোমার অ্যাডিশনাল লিভিং এক্সপেন্স, তোমার বাইলস কভারেজ, তোমার আইডেন্টিটি থেফট, হ্যাঁ? তারপরে তোমার আরো ইয়েও থাকতে পারে। ব্রেক, এটাকে কি বলে? ওয়াটার ড্যামেজ আচ্ছা, কভারেজ, ফুল ওয়াটার ড্যামেজ কভারেজ, হ্যাঁ?
এগুলার প্রত্যেকটা ফায়ার ইন্সুরেন্স ও কম্প্রিহেন্সিভ এর অলসো মধ্যে আই এম থাকে। অ্যাসিউমিং যে এটা কাভার্ড ফায়ার? ফায়ার অ্যান্ড ইসি ইজ আ লিটল বিট ডিফারেন্ট। ফায়ার অ্যান্ড ইসি যেটা ইসি মানে হলো আচ্ছা, তার মানে এক্সটেন্ডেড কাভারেজ। ব্রড, কম্প্রিহেনসিভ সো অ্যান্ড ইসি। 3rd হলো তোমার এক্সটেন্ডেড কাভারেজ। আচ্ছা, এক্সটেন্ডেড কাভারেজ। এখানে একটা ব্যাপার আছে। ফায়ার বলে দিছে, ফায়ার অ্যান্ড ইসি অর্থাৎ ফায়ার আচ্ছা। বলে দিছে ফায়ার কাভার্ড। এক্সটেন্ডেড কাভারেজে মাত্র ১৯ টা পেরিল আছে। ক্ষেত্র বিশেষে ২৬ টা পেরিল আছে যেগুলোর জন্য কাভারেজ পাবে। অল রিস্ক কাভার করবে না। হ্যাঁ, এখন আমি একটু ব্যাখ্যা করি জিনিসটা। সাধারণত হোম ওনার্স পলিসি আ ২ রকম হয় ইন্সুরেন্স পার্সপেক্টিভ এ। একটা হলো অল রিস্ক। অল রিস্ক মানে হচ্ছে হুম, টেকনিক্যালি তোমার যেকোনো ক্ষতি হলো, ইন্সুরেবল যেকোনো ক্ষতি হলো, টর্নেডো হয়ে গেল, হুম, ওয়াইল্ড ফায়ার হয়ে গেল, কাভার করবে। আরেকটা হলো নেমড পেরিলস। নেমড পেরিলস আর ইসিটা একই রকম। সো নেমড পেরিলস মানে হলো যে আমি তোমাকে ১৯ টা আচ্ছা। পেরিলের পেরিল জন্য মানে হচ্ছে কাভারেজ দিব। যে হ্যাজার্ড গুলো মানে যেইটা হ্যাঁ, মানে হ্যাজার্ডটা, হ্যাঁ? ওইটার জন্য আমি কাভারেজ দেব ১৯ টা। সো ফায়ার অ্যান্ড ইসি আসলে ব্রড এর চেয়েও আসলে তাদের কাভারেজটা কম থাকে। কারণ তাদের কিছু জিনিস উল্লেখ করা থাকে পলিসিতে ওগুলার আচ্ছা। বাইরে ওরা কোনো কিছু কভার করবে না। হ্যাঁ? সো আচ্ছা আরেকটা হলো সাধারণত মানুষ যখন ২ টা বাড়ি কেনে, একটা বাড়ি তার হুম, নিজের থাকার জন্য আরেকটা সে ভাড়া দিবে। তো ইন্সুরেন্স কোম্পানি সাধারণত ভাড়া যে বাসাটা দিচ্ছে ওই বাসাটার জন্য ফায়ার অ্যান্ড ইসি কাভারেজ দেয়। অর্থাৎ দে ওয়ান্ট টু মেক সিওর যে ওখানে কাভারেজটা খুবই লিমিটেড থাকে যাতে করে আহ, মানে মেইন বাসার মতো আচ্ছা, ক্ষতিপূরণ দিতে না হয়। আচ্ছা। হুম। সো এই হলো আমরা যদি একটু ডিপ ডাইভ করি মোটামুটি এই ৩ ধরনের কাভারেজ আমরা ইন্সুরেন্সে দেখতে পাই। তো এখন আমাকে যদি রেকমেন্ড তুমি করবে। প্রশ্ন করো যে আমি কোনটা মানে হ্যাঁ, রিকমেন্ড করব, রাইট? আমি অবশ্যই সবচেয়ে বেস্টটা রিকমেন্ড করব। হ্যাঁ? আর আরেকটা জিনিস বলি এখানে, কখনো যদি ইন্সুরেন্স কোট নিতে গিয়ে আপনি দেখেন যে আপনার প্রিমিয়াম আ অন্য মানুষের প্রিমিয়াম হচ্ছে হুম, $১০০ পার মান্থ। আমার প্রিমিয়াম এখানে দেখা যাচ্ছে $১৭০ বা $১৮০। ট্রাই টু ফাইন্ড আউট যে ওয়াটার ড্যামেজ আচ্ছা। এর পোরশনটা কত। জেনারেলি ওয়াটার ড্যামেজের জন্য কিছু এলাকায় আচ্ছা। প্রিমিয়ামটা অনেক হাই হয়ে যায়। এখন আমি তোমাকে প্রশ্ন করি ওয়াটার ড্যামেজের জন্য যদি প্রিমিয়াম হাই হয়, should I take the coverage আমি or তো should নিতে I চাবো leave কারণ it? I want to be stress free. হ্যাঁ, ওয়াটার ড্যামেজ কোনো এলাকায় যদি ওয়াটার ড্যামেজ কাভারেজের প্রিমিয়াম বেশি থাকে, তাইলে এটা অটোমেটিক্যালি বুঝে নিতে প্রোন হবে যে ওই হ্যাঁ, এলাকা ওয়াটার ওখানে ড্যামেজ হয়। হয়। সো উই মাস্ট টেক দ্যাট কাভারেজ। অনেক সময় আমাকে ক্লায়েন্টরা বলে যে আমি ওয়াটার ড্যামেজ নিতে চাই না কারণ এটা $৬০০ এড করতেছে। আমি তাদেরকে বলি আপনি $৬০০ সেভ করবেন। কিন্তু আপনার বেসমেন্ট ফ্লাড হয়ে গেলে $৬০,০০০ এর বিল আপনার হাতে ধরায় দিবে। which will insurance company will not cover. So what is the trade off? 600 versus 60,000. Yeah, that makes sense. So next question I have is যে অনেক বাংলাদেশীদেরকে দেখা যায় যারা জিটিএ তে থাকে তারা হলো যে বেসমেন্টটা ভাড়া দিয়ে দেয়। সো হাউ ডাজ ইট ইমপ্যাক্ট এবং যারা ভাড়া দেয় তাদেরকে আসলে কি ধরনের পলিসি বা কি ধরনের জিনিসগুলোকে মাথায় রাখা উচিত? ১ম একটা জিনিস বলে রাখি যে তুমি যে কাউকে ভাড়া দাও ভালো কথা। কিন্তু মেক সিওর করো তার ইন্সুরেন্স আছে। আচ্ছা, টেন্যান্টস ইন্সুরেন্স পলিসি আছে। হুম? আচ্ছা, দ্যাট উইল সেভ ইউ। সে যদি কোনো কারণে যেমন সেদিন আমি একটা কেস দেখলাম যে ভাড়াটিয়া আ ইয়েতে কি বলে বাথটবে গোসল করতেছিল এবং সে গোসল করতে বাথটবে ঘুমায় গেছে। তো বাথটবের পানি বাড়তে সেটা ওভারফ্লো আচ্ছা, হয়ে পুরা বাসা ভেসে গেছে। তো এখন যদি এরকম তোমার একটা বাড়ি আছে, তুমি অবশ্যই আমাদের প্রত্যেকের বাড়ি তো আমাদের সবচেয়ে জন্য মোস্ট সবচেয়ে প্রিয় একটা ওয়ান জায়গা। টু মানে তো এখানে একজন হ্যাঁ, এখানে যদি একজন এটাকে ড্যামেজ করে ফেলে এরকমভাবে, নেগলিজেন্স করে এরকম ড্যামেজ করে ফেলে, তাহলে কিন্তু আমি চাইবো যে আমার বাসাটা আগের মতো সিচুয়েশন এ থাকুক। তার যদি টেনেন্টস পলিসি না থাকে, সে কিন্তু তোমাকে কিছু দিতে পারবে না। যদি কোর্ট তাকে কখনো বলে যে তোমাকে 500,000 দিতে হবে। সো তার যদি ইন্সুরেন্স না থাকে সে তো দিতে পারবে না। তার মানে আচ্ছা, ওই টাকাটা কিন্তু লস।
সো ফার্স্ট থিং যে টেনেন্ট your ইন্সুরেন্স। tenant ওকে, should have ওকে। insurance. Okay. সেকেন্ড থিং, টেনেন্ট যারা থাকবে মেক শিওর যে আচ্ছা, ফ্যামিলি ইজ লিভিং দেয়ার। In most of the insurance companies আচ্ছা। they don't like students. স্টুডেন্টের সমস্যা কি? স্টুডেন্ট হচ্ছে দে আর একটু, মানে কথাটা একটু খারাপ শোনাবে। হ্যাঁ, আমরা স্বাভাবিক বলি না ওদের বয়সটা তো ছিন্নমূল? কম থাকে। মানে একটা ফ্যামিলি ফ্যামিলি কাপল এর থেকে ওরা হ্যাঁ, মাচ লেসার রেসপন্সিবল। এটা স্বাভাবিক। বয়সের কারণেই হোক আর তাদের কে মানে জীবনের হ্যাঁ, স্টেজেই লাইফ স্টেজ এর কথাই বলি। সো ইয়া আই গেট দ্যা পয়েন্ট। হুম। তো গেট দ্য পয়েন্ট। আমরা যখন স্টুডেন্ট রাইট, ছিলাম আমাদের কিন্তু কোনো পিছুটান ছিল না। আমি যদি একটা বাসা ভাড়া নিতাম, আমি ২ দিন ওখানে থেকে ৩ দিনের দিন আমি হ্যাঁ, ওটা ছেড়ে চলে আসলাম। আমার কোনো টেনশন নাই। বা ওই বাসায় আমি কোনো কিছু একটা ড্যামেজ করে দিছি। আচ্ছা, বাড়িওয়ালা হ্যাঁ। না জানার আগে আমি ভেগে চলে যাই। কিন্তু একটা ফ্যামিলি যখন থাকে তারা কিন্তু এটা মুভ করতে পারে না। করাটা টাফ। বিকজ একটা ফ্যামিলি নিয়ে সাথে, হ্যাঁ, সাথে আরেকটা জায়গায় মুভ করা ইস ভেরি টাফ। সো ইন্সুরেন্স কোম্পানি ডাজন্ট লাইক স্টুডেন্ট রেন্টালস। এখন স্টুডেন্ট যদি রেন্টাল দিতে হয় তাহলে ইউ শুড obviously টক আচ্ছা। টু ইউর ইন্সুরেন্স কোম্পানি। ইন্সুরেন্স কোম্পানি কি করবে? মেবি দে ক্যান সে যে আমি স্টুডেন্ট ডিক্লাইন করে রেন্টাল দিল। হ্যাঁ। রাখবো না, আমি এটা অথবা ডিক্লাইন প্রিমিয়াম বেশি করলাম। রাখতে পারে। দ্যাটস, হ্যাঁ, হ্যাঁ, প্রিমিয়াম বেশি রাখতে পারে। বাট জেনারেলি রেগুলার আচ্ছা। কোম্পানি হুম, স্টুডেন্ট অ্যাকসেপ্ট করে না। হুম? তারা সবসময় ফ্যামিলি চায়। তো এখানে একটা বিষয় আছে। যদি এরকম একটা সিচুয়েশন হয়, অনেক বাংলাদেশীরা মনে করে যে আমার স্টুডেন্ট রেন্টাল আছে, আচ্ছা হুম, থাকুক, আমি ইন্সুরেন্স কোম্পানিকে বলব না। সো দে আর টেকিং আ হিউজ রিস্ক। রিস্কটা কি? যদি কখনো ওই ভাড়াটিয়ার কারণে বাসায় আগুন লেগে যায় বা ইয়ে হয়ে যায় এবং দে হ্যাঁ, ফাইন্ড আউট যে এখানে স্টুডেন্ট থাকতো, they ডিক্লাইন are করে not দেবে। gonna cover you anything. হ্যাঁ, ডিক্লাইন করে দিবে। আর অটো ইন্সুরেন্স যেহেতু ম্যান্ডেট করা, সরকারিভাবে একটা অ্যাক্ট করে বলা আছে অটো ইন্সুরেন্স। কিন্তু হোম রাইট। ইন্সুরেন্স কিন্তু ম্যান্ডেট করা না। So the last say is not the ইস দ্যা government. কোম্পানি, The ইন্সুরেন্স last কোম্পানি। say এবং ওদের is the ওদের company. একটা টিমই থাকে যারা ক্লেইম ডিনাই এর জন্য বসে থাকে যে দে আর ট্রাইং টু ফাইন্ড আম এভিডেন্স টু ডিক্লাইন দ্য পলিসি দ্য ক্লেইম। এক্সাক্টলি। তুমি চিন্তা করো, তুমি যদি একটা ইন্সুরেন্স কোম্পানির মালিক হও, আর তুমি যদি দেখো এখানে $3,00,000 তোমাকে পকেট থেকে বের করে দিতে হবে। Obviously you want to make sure যে আমি $3,00,000 আ রাইট। হুম, legitimately দিচ্ছি। কারণ একটা কোম্পানির স্টেক হোল্ডার্স থাকে, তাদের কাছে জবাবদিহি করতে হবে যে, "ও $4,00,000 রাইট। $4,50,000 দিয়ে দিলা, কেন দিলা? Did we হ্যাঁ, make a fraud investigation?" হ্যাঁ? সো ইন্সুরেন্স কোম্পানি কিন্তু ডিক্লাইন। ওরকম লুপ হোল পাইলে they will not cover রাইট, you. So you have to be রাইট। very careful, হ্যাঁ, right? So এটা হলো নাম্বার 2। আর নাম্বার 3 হচ্ছে, আমি যেটা বলব যে, আ বাসা ভাড়া দেওয়ার সময় ইন্সুরেন্স হুম, কোম্পানিকে অবশ্যই এটা বলতে হবে। You have to disclose যে আমি আমার আচ্ছা। বেসমেন্ট ভাড়া দিচ্ছি। ইন্সুরেন্স কোম্পানি কি করবে? They will রাইট। add up some insurance premium, হ্যাঁ? কিন্তু ওরা যদি জানে এবং যে এটা ভাড়া হইছে, there will be some insurance companies are absolutely fine. They don't talk, মানে they don't tell you যে এটা হবে না বা এটা আমরা পারব না। হ্যাঁ, They will just increase the premium. এখন জিনিসটা হচ্ছে যে ঘটনা ঘটে যাওয়ার পর যদি তারা হুম। ফাইন্ড আউট করে, that's এবং again তাদের লিগ্যাল টিম আছে যে এটা খুব ইজিলি তারা ডিক্লাইন করে দিতে পারে এবং এটা ফাইট করার জন্য তাদের আ পুরা টিমই আছে। এক্সাক্টলি। ওরা অনেক সময়, মানে এইসব ব্যাপারে তো আসলে you versus the বিগার এবং company. they The have much company more is bigger. resources than me. হ্যাঁ, they have much more resources than তাহলে you do. So you have to be as তাহলে a এই small প্রসঙ্গেই person, 2nd you have to আরেকটা be very ফলো আপ careful. কোয়েশ্চেন যে তাহলে অনেকে দেখা যায় যে আ বেসমেন্ট ভাড়া দিচ্ছে, ফাইন। এটা যদি ডিসক্লোজ করে দেন ফাইন। অনেক বাংলাদেশী আছে যারা হলো স্টুডেন্ট রেন্টাল। সো অ্যাজ লং অ্যাজ they are disclosing and the insurance company knows about this situation, they are also fine. 3rd আরেকটা হুম, হুম, কোয়েশ্চেন রিলেটেড যেটা অনেককে দেখা যায় যে হোম বেসড বিজনেস। কেউ হয়তোবা কেটারিং এর বিজনেস করে। অথবা কেউ আ হুম, হুম। বাসা থেকে কোনো একটা কাজ করে যেটা ইটস দে আর কন্ডাক্টিং এ বিজনেস ফ্রম দেয়ার হোম। সো এটার ক্ষেত্রেও I assume যে সিমিলার কনসেপ্ট যে as long as they are disclosed এবং ইন্সুরেন্স কোম্পানি they are pricing it in their policy,
then it's fine, right? Exactly, but there are certain businesses আচ্ছা, that you cannot do from your আচ্ছা, home, okay, especially that's catering good. business. There catering business, no insurance company will insure you. Why? Because it creates হ্যাঁ, একে তো হচ্ছে লাইবিলিটি, অর্থাৎ তুমি যে রান্না হ্যাঁ, করছো বাসায়, এই রান্না খেয়ে রাইট, যদি কেউ অসুস্থ হয়ে মরে যায় এবং সে যদি সু করে, তাহলে ইন্স্যুরেন্স আচ্ছা, কোম্পানিকে লাইবিলিটি পে করতে হবে। bigger issues, সো হ্যাঁ, ইটস আ বিগার এক্সপোজার, রাইট? হ্যাঁ, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তুমি চুলা more, বেশি ইউজ করতেছো। মোর হ্যাঁ, ফায়ার হ্যাজার্ড তৈরি হচ্ছে। হ্যাঁ? কারণ আ আমরা এরকম হয় না যে চুলায় একটা জিনিস দিয়ে আমি টিভি দেখতেছি, স্বাভাবিক, হ্যাঁ, ওইটা পুড়ে গেছে। তো এটা যখন অনেক বেশি চুলাটা ইউজ হচ্ছে, হতেই পারে রাইট, একসাথে অনেক কিছু পুড়ে যেতে পারে। সো দ্যাট ইস অলসো সামথিং যেটা কিছু বিজনেস আছে। যেমন হ্যাঁ, আমি যে ইন্সুরেন্সের বিজনেস করি, রাইট, হ্যাঁ? আমি বাসা থেকে কাজ করি। আমার ইটস অল কম্পিউটার বেসড, রাইট, ইন্সুরেন্স কোম্পানি হ্যাজ নো সে ইন ইট। কিন্তু আমি যদি এমন একটা বিজনেস করতাম যে আমার বাসায় ক্লায়েন্ট আসতেছে, তাহলে কিন্তু ইন্সুরেন্স কোম্পানি উড নট। ওয়াই? বিকজ ইটস ক্রিয়েটিং আ হ্যাজার্ড অফ লায়াবিলিটি। অর্থাৎ ওই ক্লায়েন্টটা যদি বাসায় ঢুকতে গিয়ে পড়ে যায়, স্লিপ অ্যান্ড ফল করে, রাইট, তাহলে ওর লায়াবিলিটি থেকে দিতে হবে। এক। আরেকটা হচ্ছে ক্লায়েন্ট যদি আইসে আমাকে বলে আমার বাসায় এসে রবারি করে চলে যায়, তাহলে ইন্সুরেন্স কোম্পানির অনেক ইয়ে দিতে হবে। সো দেয়ার আর সার্টেন বিজনেসেস দ্যাট আচ্ছা, দে ডোন্ট অ্যাকসেপ্ট। আর দেয়ার আর সার্টেন আচ্ছা, থিংস দ্যাট okay, দে but it's উইল always অ্যাকসেপ্ট। good to check with the insurance company before they are starting the business. আচ্ছা, এক্স্যাক্টলি, অলওয়েজ। ইভেন একটা ডে কেয়ার করলেও কিন্তু ইউ হ্যাভ টু লেট দেম নো যে আমার আচ্ছা, বাসায় ওকে, ইনসিডেন্টাল ফেয়ার ডে এনাফ। কেয়ার আছে। সো এত আমাকে তুমি তাহলে নেক্সট কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে যে আম কোন ধরনের স্টেপ নিলে আমি আমার ইন্সুরেন্স যে পলিসির যে প্রিমিয়াম সেটা আমি কমাতে পারি? সো ওয়ান অফ দ্য ফ্যাক্টর ক্যান বি, তুমি অলরেডি বলেছো যে বান্ডেল। সো ইফ আই বান্ডেল হোম অ্যান্ড অটো ইন্সুরেন্স পলিসি টুগেদার দেন there is typically a lower premium for the auto. Another can be, so deductible যদি আমি বাড়িয়ে দেই, so then I don't have to uh, হুম, pay the same amount. আরো কিছু অপশন যেটা হলো আমি হুম। হয়তোবা I can be wrong যে আমি যদি বছরের প্রিমিয়ামটা একবারে দিয়ে দেই, do I get a discount? Yes, you get a আচ্ছা, তার discount মানে for হলো আমি that, যদি ১২ definitely. মাসেরটা মাসে ভেঙে $১০০ এর থেকে আমি যদি একবারে দিয়ে দেই, না। then I get a 5 to 10% discount, I guess, right? ওকে। Yes, আর yes, লাস্ট যেটা definitely. I can think about সেটা হচ্ছে যে shop around. So licensed insurance broker like you who have access to multiple insurance company, if I talk to somebody like you, then তুমি হুম, আমাকে shop around করে দিতে পারো এবং you will find the policy that fits my need. ডেফিনিটলি। এখানে একটা জিনিস হচ্ছে কি, হোম আচ্ছা, ইন্সুরেন্স প্রতি বছর কমে না, আচ্ছা, প্রতি বছর বাড়ে। তো আমাকে অনেক ক্লায়েন্ট জিজ্ঞেস করে যে আমার প্রিমিয়াম বাড়তেছে হ্যাঁ, কেন? প্রতি বছর না কমার কথা? গাড়ির ওরা সাথে, হ্যাঁ, কনফিউজ করে ফেলে গাড়ির সাথে। হ্যাঁ, আসলে কিন্তু হোম ইন্সুরেন্স প্রতি বছর বাড়ে। কারণ একটা আ বানাতে তো বাসা, জমি, হ্যাঁ? প্রতি বছর ইনফ্লেশনের কারণে। অ্যাপ্রিশিয়েট করে ভ্যালুতে। হ্যাঁ, ইনফ্লেশনের কারণে নরমালিও যদি চিন্তা করো যে ইনফ্লেশন যদি 0 ও হয়, যেটা রাইট, কোনদিন সম্ভব না, বাট যদি 0 ও হয়, তারপরেও পরের বছর কিন্তু আমার বাসার দাম আমি আগের বছরে রাইট, যে টাকায় রাইট, কিনছি ওই টাকা আচ্ছা, হবে না, বেশি হবে। রাইট? সো ওইটা হলো অ্যাপ্রিসিয়েশন অফ ইটসেলফ, হ্যাঁ? বাসা পুরানো হোক আর ইয়ে হোক, সবসময় ভ্যালুটা মানে দাম আমরা কখনো বলি না কমে না। বাংলাদেশে যে জমি কখনো হ্যাঁ, হ্যাঁ, দাম কমে না, দাম বাড়ে। হ্যাঁ? আর তার রাইট, উপরে বাসা থাকলে তো আরো বেশি হবে। দ্যাট বিং সেড, এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমাকে যদি ১ বছর আগে আমার ম্যাটেরিয়াল কস্ট, ১ বছর পরের হ্যাঁ, ম্যাটেরিয়াল কস্ট কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ? আর আরেকটা জিনিস চিন্তা করো, আমার বাসা বানানো হইছে কথার কথা হুম, ১৯৭০ সালে। হ্যাঁ? তো ৭০ সালের আ যে ম্যাটেরিয়াল দিয়ে বানানো হইছে, ওই ম্যাটেরিয়াল না, তো আর এখন পাওয়া যাবে না।
তো তার মানে কি আমার প্রতি বছর বাসার প্রিমিয়ামটাকে ইন্সুরেন্স কোম্পানি রাইট। ওভারলি অ্যাডজাস্ট করে। অর্থাৎ এই বছর তোমার 600,000 কভারেজ ছিল, পরের বছর 650 হয়ে যাবে। তারপরের বছর 700,000 হয়ে যাবে। এভাবে প্রতি বছর বাড়ে, প্রিমিয়ামটা অ্যাডজাস্টেড হয়। এখন আমি বলি হোম অ্যান্ড অটো বান্ডেল করলে তো অবভিয়াসলি একটা ডিসকাউন্ট পায়। কারো যদি প্রফেশনাল কোনো অ্যাফিলিয়েশন হ্যাঁ, থাকে, যেমন সিপিএ থাকতে পারে, তো তারা কিছু ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ডিসকাউন্ট পাবে। সো দ্যাট মিন সেটাও একটা অপশন। আরেকটা অপশন হতে হতে পারে হ্যাঁ। হচ্ছে আমার ক্লেম নাই। তো আমি ক্লেমস ফ্রি ডিসকাউন্ট পাবো। তারপরে আমি লয়্যালটি ডিসকাউন্ট পেতে পারি। আমি যদি একটা কোম্পানির সাথে লাস্ট 10 ইয়ার্স ধরে আছি। সো সেই ক্ষেত্রে ওই কোম্পানি রাইট। আমাকে কিছু লয়্যালটি ডিসকাউন্ট দিবে, হ্যাঁ? These are all the discounts. আর একটা জিনিস হচ্ছে, একটা মানুষ যদি বাসাটা ওয়েল মেইনটেইন থাকে, জিনিসপত্র যদি আপডেট করে, ধরো আমি একটা বাসা কিনছি ১০ বছর আগে, হ্যাঁ? আমি এখন আমার রুফ আপডেট করছি। অনেক ক্লায়েন্টরা কিন্তু জানে না। এটা ইন্সুরেন্স কোম্পানিকে ও জানালে ইউ গেট আ ইন্টারেস্টিং। রেট হ্যাঁ, রিডাকশন। মেক সেন্স করে। হ্যাঁ? হ্যাঁ, তুমি রুফ আপডেট করছো, তুমি প্লাম্বিং আপডেট করছো, তুমি একটা আ তোমার ইলেকট্রিক্যাল সিস্টেম আপডেট করছো, you tell them. They will So reduce the any premium. upgrade that you do for your structure that has a material impact, স ইন্সুরেন্স কোম্পানিকে জানানো উচিত so that they get a discount. Yeah, they will reduce the premium. আচ্ছা, যে ফার্নেস আপডেট করছি, হ্যাঁ? আমার আপডেট করছি। যে আমি যদি 100% আচ্ছা, আপডেটও না করি, that's fine. তারপরেও জানানো উচিত যে আমি 10% আপডেট করছি। Still gives you a discount. আর যদি আমি মনে করি যে আমি লাগাবো, আম ঘরের মধ্যে আচ্ছা। সিকিউরিটি সিস্টেম লাগাবো। সেটার জন্যও কিন্তু ইন্সুরেন্স কোম্পানি সিকিউরিটি সিস্টেম যদি তোমার পার্সোনাল হয় তাহলে ডিসকাউন্ট দিবে না। যদি রজার্স এডিটির মাধ্যমে করো তখন ওরা ইন্টারেস্টিং। একটা আচ্ছা, ডিসকাউন্ট দেয়। ওকে। সো হুম। এইটার রিলেটেডই একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এই সিকিউরিটির ব্যাপারটা বললা যে সেটা হচ্ছে যে আ অনেক বাসাতে আগুন ধরে যাচ্ছে। এখন some people are হুম। saying যে এটা আসলে অনেকেই ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছে, মর্টগেজ দিতে পারছে না। নিজেরাই নিজেরা আগুন লাগায় দিচ্ছে। আ how does it work? মানে এই আগুনটা কি তোমার এক্সপেরিয়েন্স থেকে বলে যে is it a there is a uptick in the fire incident or is it just normal? But because we are seeing more and more, it seems like there are more incident in fire. আমার কাছে মনে হয় ওয়েল দ্য ফায়ার ক্লেম আমি আজকে বলতেছি। আমি এই বছর একটা ক্লেম ডিল করছি $483,000. আচ্ছা, ইট ওয়াজ আ ফায়ার ক্লেম। হুম? সো আমার 7 ইয়ার্স এ ইন্সুরেন্স এক্সপেরিয়েন্স এ দিস ইস দ্য ফার্স্ট টাইম আই আচ্ছা। হ্যাভ সিন সামথিং লাইক দিস। আম এরকম হচ্ছে। আমি একটা জিনিসই বলব যে এরকম ঘটনা ঘটলে ইন্সুরেন্স কোম্পানি দে ডু আ এক্সটেনসিভ ইনভেস্টিগেশন হুম, with the fire department. They do an arson investigation. They want to make sure that the fire has not been started intentional. from like it from the insured, বা এরকম না যে এটা আগুন লাগায় দেওয়া হয়েছে। হুম, মর্টগেজ ডিফল্ট হচ্ছে, ইউ আর ভেরি রাইট, এই ধরনের ক্লেমও এখন অনেক বেশি বেড়ে যাচ্ছে। মানে ইন্সুরেন্স কোম্পানিজ দে নো যে হুম, হোয়াট আর দ্য সাইন্স, কোথা থেকে আগুন শুরু হয়েছে, কিভাবে হয়েছে, হ্যাঁ? এগুলো ওরা সব জানে। এবং দে ক্যান অ্যাকচুয়ালি কাম ব্যাক অ্যান্ড টেল ইউ যে, "ওয়েল, দিস ওয়াজ অ্যান আর্সন অ্যান্ড ইউ আর নট কাভারড ফর দিস বিকজ কয়েকদিন ইট আগে ওয়াজন্ট অ্যান একটা অ্যাক্সিডেন্ট।" ভিডিওতে অ্যাকচুয়ালি দেখা গিয়েছে যে আ একজন একটা এম্পটি হাউসের মধ্যে, মানে যেটা প্রি কনস্ট্রাকশন বাড়ি হচ্ছে। সো হুম, দেখা যাচ্ছে যে কেউ একজন ভিডিও হুম, হুম, সার্ভেইলেন্স ভিডিও থেকে দেখা গেল যে দে আর স্প্রেডিং আ অয়েল, মানে যেটা আগুন লাগাবে, এবং দে আর সেটিং আপ দ্য ফায়ার অ্যান্ড হুম। দে আর রানিং ফ্রম দ্য সিন। সো এই ধরনের কেসে তো obviously insurance company will extensively investigate, and then if they found out যে এটা intentionally লাগানো হয়েছে, then obviously they will decline. ইয়া আরেকটা জিনিস হচ্ছে যে এরকম আ আমাদের দেশের অনেক মানুষ কিন্তু হুম, কনস্ট্রাকশন বাসা কিনে। হ্যাঁ? আবার এখানে কিন্তু কানাডায় অনেকে আছে দেখি, অনেক বাংলাদেশী আছে যারা কিন্তু একটা জমি কিনে
বা একটা পুরানো বাসা কিনে রাইট, ওটাকে ফ্লিপ করে নতুন বাসা বানায়। প্রবলেম যেটা হলো, তুমি যখন একটা বাসা কিনতেছো, তুমি তো একটা ইন্সুরেন্স নিচ্ছ রাইট, মর্টগেজকে স্যাটিসফাই করার জন্য, রাইট? কিন্তু তুমি তো আসলে চিন্তা করতেছো, ওয়েল রাইট। আমি এই বাসাটা কিনে ফ্লিপ করব। সো তুমি যদি যখন বাসাটাকে ডেমোলিশ করতেছো, তুমি যদি তোমার কারেন্ট ইন্সুরেন্স কোম্পানিকে এটা না জানাও, then you are আচ্ছা, not covered for anything. ভেরি ইম্পোর্টেন্ট। তো তখন আমাদের একটা পলিসি আছে যেটাকে আমরা বলি কোর্স অফ কনস্ট্রাকশন অথবা বিল্ডার্স রিস্ক। এই আচ্ছা। কভারেজ গুলো তখন নিতে হয়। মেক্সিমাম কিন্তু নেয় না। এই যে তুমি ঘটনাটা বললা যে একটা প্রি কনস্ট্রাকশন বাসা যখন বানায় তখন ফায়ার হ্যাজার্ড হচ্ছে সর্বোচ্চ। কারণ যে কাঠগুলা ইউজ করে ওগুলো প্লাইউডের একেবারেই তোমার প্লাইউডের এবং দে আর ভেরি আচ্ছা, ফ্লেমেবল এট দ্যাট মোমেন্ট অফ টাইম। তারা খুব ফ্লেমেবল অবস্থায় থাকে। আর কানাডার প্রত্যেকটা বাসায় কিন্তু ড্রাই ওয়াল ইউজ করা রাইট। হয়। ড্রাই ওয়াল কিন্তু এক রকমের কাঠ। হ্যাঁ? এটা ইউজ করার কারণ হচ্ছে they want to হুম, make sure যে ঘর গরম তাহলে থাকে হ্যাঁ, শীত শীতকালে, রাইট? কিন্তু the problem with that is উ মানে বাসার স্ট্রাকচার রাইট। তো উডেন হয়। সবই তো এটা কিন্তু অনেকে জানে না। কানাডার নতুন যত ধরনের রাইট। বাড়ি বানায় এটা কিন্তু উডেন স্ট্রাকচার। হ্যাঁ? সো উড তোমার বাড়ির চতুর্দিকে উড। তোমার ড্রাই ওয়ালও উডের, তোমার ছাদের যে ইয়ে ফ্রেমও দেওয়া আছে সেগুলোও উডের। সো একবার যদি, হ্যাঁ, ওই কাঁচা কাঠের উপরে যদি একবার পেট্রোলিয়াম ঢেলে বা তোমার গ্যাসোলিন ঢেলে আগুন লাগায় দেওয়া যায়, হ্যাঁ, ওইটা ইউ ক্যান নট স্টপ ইট, রাইট? সো এইজন্য এই ধরনের পলিসিগুলো নেওয়া উচিত। না হলে কিন্তু ইউ উইল বি আচ্ছা। ইন আ ডায়ার ওকে। সিচুয়েশন। সো এইটা একটা ধরনের ফ্রড যেটা অনেক দেখতে পাচ্ছি যে ফায়ার নিজেরাই নিজেদের বাড়িতে লাগিয়ে দিচ্ছে এবং দেন দে আর ট্রাইং টু ক্লেইম এন ইন্সুরেন্স। হুম, হুম। এছাড়া আর কি ধরনের ফ্রড তুমি দেখতে পাও? মানে কমন হোয়াট আর দ্যা কমন সো আমরা অটো ইন্সুরেন্স এর ক্ষেত্রে কয়েকটা ফ্রড ডিসকাস করেছিলাম। সো হোয়াট আর দ্যা মোস্ট কমন হোম ইন্সুরেন্স ফ্রড ডু ইউ সি ইন ইউর প্র্যাকটিস অর যেটা সবচেয়ে বেশি দেখি সেটা হলো বাসা কিনতে, হ্যাঁ, আমার একটা বাসা অলরেডি আছে প্রাইমারি। আমি একটা আরেকটা বাসা কিনতেছি। তো আমি মর্টগেজকে দেখাচ্ছি যে আচ্ছা, এটা হইলো আমার প্রাইমারি। কিরকম করে মনে করো আমি মর্টগেজ নিছি হচ্ছে A কোম্পানি থেকে আমার আমার প্রাইমারি হোমের জন্য আমি A কোম্পানি থেকে মর্টগেজ নিছি। এখন আমার সেকেন্ডারি বাসা যেটা আমি ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে ইউজ করব, সেটাকেও আমার প্রাইমারি দেখা বি আমি বি লেন্ডার বি থেকে, কোম্পানির কাছ থেকে মানে হ্যাঁ, সরি বি লেন্ডার না, বি কোম্পানি থেকে আমি মর্টগেজ নিচ্ছি। আমি কেন ওকে বলতেছি না যে এটা আমার আচ্ছা। প্রাইমারি না, এটা আমার ফার্স্ট টাইম সেকেন্ডারি বা প্রিমিয়াম এটা আমার বেশি। ইনভেস্টমেন্ট। কারণ হচ্ছে ও আচ্ছা, রেটটা হ্যাঁ, বাড়ায় দিবে। ঠিক আছে? এটা হলো সবচেয়ে বেশি কমন ফ্রড। আমাকে ইন্সুরেন্স করার সময় আমাকে বলে যে, "ভাই এটাকে রাইট, প্রাইমারি দেখাতে হবে।" তখন আমি বলি যে, "ভাই এটা করা যাবে না।" কারণ ২ টা প্রবলেম। একটা হলো যে কিছু ঘটে গেলে রাইট। আপনার কোনো কিছু কভার হবে না। আরেকটা প্রবলেম হচ্ছে এরকম যদি আমি অ্যাজ আ ব্রোকার আমাকে ধরো যে বলল না যে, "এটা আমার প্রাইমারি না, আসলে আমার আরেকটা প্রাইমারি আছে।" আমাকে হ্যাঁ, বলল না। আমাকে বলল না, "আমার এটাই প্রাইমারি।" এখন আমি যদি অ্যাজ আ ব্রোকার এটা বুদ্ধি করে তাকে কোয়েশ্চেন গুলা না করে আমি যদি এটা বের না করে আমি এরকম পলিসি করে দিই আর একটা ঘটনা ঘটে যায়, তাহলে কি হবে? দ্যা ইন্সুরেন্স ইন্ডাস্ট্রি যে রেগুলেটরি বোর্ড আছে রিবো, রিবো ক্যান লঞ্চ অ্যান ইনভেস্টিগেশন এগেইনস্ট মি। প্রফেশনাল নেগলিজেন্সি বা ওই ধরনের যে প্রবলেম গুলা ফেস করে। রাইট, হ্যাঁ, তখন আমি চিল্লায় গলা ফাটায়ও ফেললেও ওরা এটা বিশ্বাস রাইট। করবে না যে এটা আমি ইটস জানতাম না। ইউর ফেইলিউর টু সো দে হ্যাঁ, ক্যান টেক, হ্যাঁ। সো আমি আমার প্রফেশনাল সার্ভিস দিতে ফেইল রাইট। করছি, সো আই ক্যান লুজ মাই লাইসেন্স। সো অনেক বাড়ির মালিক এটা বুঝতে পারে না যে তারা কত বড় একটা বিপদে পড়তেছে এবং এটার পিছনে অনেক লয়ার আছে, তারা বলে, "না সমস্যা নাই, করে ফেলেন।" অনেক মর্টগেজ ব্রোকার আছে, তারা বলে, "এটা প্রাইমারি করে ফেলেন, কোনো চিন্তা নাই।" এটা হলো বিগেস্ট ফ্রড এবং এই ফ্রড করে একটা লোক আমাকে I ব্যারি saw থেকে your ফোন post দিছিল। on Facebook হ্যাঁ, it হ্যাঁ, was you হ্যাঁ, Facebook এ আমি একটা পোস্ট দিছিলাম যে
ব্যারি থেকে ফোন দিছিল, সে ওটাকে প্রাইমারি দেখাইছে। হ্যাঁ, যে মুহূর্তে টর্নেডো হইছে, রাইট, তার প্রাইমারি হলো ব্র্যাম্পটনে। সো ও ব্র্যাম্পটন থেকে যে সময়ে ব্যারিতে পৌঁছায়, তার আগেই ইন্সুরেন্স কোম্পানির লোক ব্যারিতে স্টেশন যারা, ওরা ওইখানে গিয়ে দেখে ওয়েদার, ফেলছে যে ইটস নট প্রাইমারি, ইটস a rented property এবং they stopped the payment $70,000 he was out of pocket because সে ওটাকে রেন্টাল দেখায় রাইট, নাই, ওটাকে প্রাইমারি দেখাইছে। তো এইটা আমার কাছে মনে হয় বিগেস্ট ওয়ান। এটা আমি আমি চাইবো যে আমরা যেন ৳২ যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি দেখায় ৳২ বেশি মর্টগেজও দিতে হয়। আমাকে চিন্তা রাইট, করতে হবে আমার তো ভাড়া আসতেছে ওখান থেকে। সো আমার এরকম মিসরিপ্রেজেন্টেশন করার কোনো দরকার নেই। আরেকটা বাড়ি আরেকটা গাড়ির মধ্যে অনেক তফাৎ। গাড়ি হলো রাইট, $৫০,০০০ ধরলাম অনেক রাইট, দামি গাড়ি $১,৫০,০০০ একটা বাড়ির হুম। দাম তার থেকে কয়েক গুণ বেশি। সো উই ওকে। শুড নট প্লে উইথ তো ইট। এটা এটা আমার এটা একটা একটা কমন বিশাল জিনিস। ফ্রড হ্যাঁ, যেটা হচ্ছে যে শোয়িং আ ইনভেস্টমেন্ট প্রপার্টি অ্যাজ প্রিন্সিপাল প্রপার্টি, প্রিন্সিপাল রেসিডেন্ট। আর কি প্রিন্সিপাল এ রেসিডেন্ট। হ্যাঁ। আরেকটা হতে পারে আমার কমন সেন্স থেকে যেটা বলে যে ভাড়াটিয়া আছে, ভাড়াটিয়ার কোনো শো করতেছে না। ওইটা হতে পারে কিন্তু ব্র্যাম্পটনে হ্যাঁ, মাঝখানে একটা বাসায় আগুন লাগছিল এবং আমি সি CP24 এ আমি দেখতেছিলাম যে ওই বাসার বেসমেন্ট থেকে হ্যাঁ। কন্টিনিউয়াসলি আমি মনে হয় লোক দেখেছি বের এটা। হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? সো আল্টিমেটলি ওই বেসমেন্টে কত মানুষ থাকে, দেয়ার ইজ সত্যি কথা বলতে এখন আমি হ্যাঁ। বলি কিছু কমিউনিটিতে তারপর আমি কোন কমিউনিটির নাম নিব না। বাট কিছু কমিউনিটিতে এরকম দেখা যায় যে যে বেসমেন্টে ৪ জন লোক ঠিকমতো থাকতে পারে না। ওই বেসমেন্টে হ্যাঁ। ১০ জন লোককে ভাড়া দিচ্ছে। রিয়ালিটি দ্যাটস দ্য রিয়ালিটি দ্যাট ইস এখন আ হিউজ কানাডার ফ্রড। যেটা অবস্থা, ইকোনমিক অবস্থা। হ্যাঁ? সো ইন্সুরেন্স সো পলিসি যখন নেয়, তখন ওই কি ওই তাদেরকে বলতে হয় যে হাউ মেনি পিপল আর হ্যাঁ, গোইং টু রেন্ট দ্য প্লেস? হ্যাঁ, অফ কোর্স। আচ্ছা, ইউ হ্যাভ টু ডিসক্লোজ দ্য নাম্বার। এখন বোর্ডার্স মানে এই ধরনের বলে রুমার্স অর বোর্ডার্স বলে, হ্যাঁ? যে অনেকে যখন একসাথে থাকে আচ্ছা, এরকম এটারও ইন্সুরেন্স করা যায়। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের মানসিকতাটা একটু এরকম যে আমি যত টাকা কম ইন্সুরেন্স দিয়ে থাকতে পারি, হ্যাঁ? আর যত বেশি ইনকাম রাইট, করতে পারি, হ্যাঁ? এইটাতে কিন্তু এমন একটা ক্ষতি হয়ে যেতে পারে যেটা সারা জীবনেও হ্যাঁ, রিকুপ করা সম্ভব না। সো আমার কাছে যখনই এরকম কোনো রিকোয়েস্ট আসে আমি তাদেরকে বলি যে, "ভাই, I cannot help you." ওকে। আহ থ্যাংক ইউ ফর শেয়ারিং দিস স্টোরিজ। আচ্ছা, আমরা অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। আমার কাছে আর লাস্ট কয়েকটা কোয়েশ্চেন আমি খুব কুইকলি করব। সেটা হচ্ছে যে ইউ অলরেডি হুম, এক্সপ্লেইনড হাউ টু লোয়ার দ্য প্রিমিয়াম এবং অনেক টিপস দিয়েছ। সো ২ ভাবে আমি যতটুকু জানি লেম্যান টার্মস এ আমি যেটা জানি সেটা হচ্ছে যে হোম ইন্সুরেন্সটা ২ ভাবে নেওয়া যায়। একটা হলো ইন্সুরেন্স কোম্পানিকে ডিরেক্টলি ওদের 1-800 নাম্বারে ফোন দিয়ে অথবা আ টকিং টু সামওয়ান লাইক ইউ হু ইস আ ব্রোকার। সো আমাকে যদি একটু এক্সপ্লেইন করো যে হোয়াট আর দ্য ডিফারেন্স এবং হাউ somebody ক্যান সেভ মানি গোইং উইথ ইউ রাদার দ্যান আ ডিরেক্টলি কনট্যাক্টিং an insurance company? আম ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। যখন আমরা ফোন দেই কোনো ইন্সুরেন্স কোম্পানিকে, আ উই হ্যাভ টু নো যে ওই পাশ থেকে যে ফোন রাইট, ধরতেছে আমি তো তাকে চিনি না। ঠিক আছে? সো সে আমার ল্যাঙ্গুয়েজে কথা বলে না। সে আমার প্রতি কতটুকু empathetic হবে। To give me all the details যে আচ্ছা এরকম একটা ডিসকাউন্ট আছে। এটা তোমার জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু সে কি আমাকে দিবে কিনা? ধরো কথার কথা হুম, একটা মানুষ যখন রিটায়ার করে, আমাদের দেশে অনেক মানুষ আছে যারা রিটায়ার করে। আর কোন চাকরি করতেছে না। দে gone to retirement. তো এই প্রশ্নটা অনেক সময় এই করা যায়। ডাইরেক্ট লাইনে ফোন করলে সিনিয়রদের ওরা কিন্তু এই কোয়েশ্চেন গুলা করে না। কারণ তোমার কাছে যখন একটা ফোন আসে, একটা অপরিচিত মানুষের একটা কল সেন্টারে বসে আছো। তুমি কিন্তু তোমার চিন্তাভাবনা ইস লাইক আমি আজকে ২০ টা কল নিবো। এই ২০ টা রাইট, ট্রান্সেকশন করে আমি বাড়ি চলে যাবো।
সো ওই লোকটা কানাডিয়ান হোক, ভারতীয় হোক, পাকিস্তানি হোক, বাংলাদেশী হোক, যে ন্যাশনালিটি হোক, হি ইজ নট থিংকিং ফর ইউ। হি ইজ থিংকিং যে রাইট। আমাকে এই ট্রান্সেকশনটা শেষ করতে হবে। সো এমনও দেখছি আমি যে এক মহিলা ৫ বছর ধরে তার একটা ডাইরেক্ট রাইটিং কোম্পানির সাথে ফোন করে সে পলিসি নিছিল। ৫ বছর ধরে তার কোনো ওয়াটার ড্যামেজ হুম, কভারেজ ছিল না। And then what happened? There was a water damage. And she didn't realize তো ওই যেটা দেখা গেছে যে এজেন্টটা এত ব্যস্ত ছিল যে he just did the রাইট। policy and closed it. কিন্তু ৫ বছর ধরে এই মহিলার কোনো ওয়াটার ড্যামেজ কভারেজ নাই। তো আমার কাছে আসলে যেটা হয়, এটা হলো আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে অনেক সময় হ্যাঁ, নিয়ে আমি যে হুম, ডাক্তারের মতো আরকি। অনেক সময় নিয়ে দেখি। আমি রিকমেন্ড করি যে আপনার জন্য this is gonna be the best. হুম, This is gonna be হুম, a risk. So you decide. আমার কাছে অনেকগুলো অপশন খোলা থাকে। আমি জানি যে আচ্ছা মাহিয়ানকে আমি ডিসকাউন্ট দিতে পারবো। কিন্তু আ মিস্টার এক্স কে আমি ডিসকাউন্ট দিতে পারব না। সো I can talk to them, converse with them. আরেকটা হলো কল সেন্টারে অনেক সময় নতুন মানুষ থাকে যারা মাত্র ইন্ডাস্ট্রিতে ঢুকছে। So they don't know what to offer or রাইট, what not to offer. রাইট, They are just robots. Just they will work and close the রাইট। book and go home. হ্যাঁ? আচ্ছা। সো এটাই সো হলো ডিফারেন্স। রিলেটেড কোয়েশ্চেন সেটা হচ্ছে যে যদি কেউ তোমার সাথে তোমার মতো কারো ব্রোকারের সাথে কাজ করে, do they have to pay you directly or do you হুম। get paid by the insurance company? I get paid by the insurance আচ্ছা, company through the commission. আমি যদি একটা পলিসি আচ্ছা, করি সো আমার একটা কমিশন থাকে ওখানে। আচ্ছা। আ the client রাইট, never pays me. You should not pay a broker. অনেক সময় আ এমন লোক আছে যে, "ভাই এটার ইন্সুরেন্স আমি করে দিতে পারবো। আপনি আমাকে এত টাকা দিয়ে দেন।" That's a very, very হুম, illegal thing to do. কখনোই কোনো ব্রোকার কোনো ক্লায়েন্টের হুম। কাছে ওপেনলি কারণ টাকা চাইতে পারে না। ইন্সুরেন্স কোম্পানি যদি কাউকে হায়ার করতো এবং they have to pay them salary, instead they are working with brokers, so brokers work as commission, so whatever they can sell, they get a percentage of the commission. এজেন্ট স্ট্রাকচারে ইন্সুরেন্স কোম্পানির কোনো আসলে সেলারি দিতে হয় না, কোনো পেনশন দিতে হয় না, কোনো বেনিফিট দিতে হয় না। সো ইটস আ উইন-উইন ফর এভরিবডি। হুম, হুম। ওকে। সো এক্সাক্টলি। আমার ট্রু। ফাইনাল কোয়েশ্চেন যে তোমার কাছে সেটা হচ্ছে অ্যাজ এ ইন্সুরেন্স ব্রোকার, লাইসেন্সড ইন্সুরেন্স ব্রোকার, সো হোয়াট ইজ ইউর ফাইনাল রেকমেন্ডেশন টু বাংলাদেশি কমিউনিটি যারা আছে কানাডাতে তাদের জন্য? আম আমার একটা অনুরোধ থাকবে স্পেশালি টুয়ার্ডস দ্য লয়ার্স অ্যান্ড টুয়ার্ডস দ্য মর্টগেজ ব্রোকারস যে একটা বাড়ি যখন একটা মানুষ কিনে, সে এফোর্ড করতে রাইট, পারতেছে বলে কিনতেছে। হ্যাঁ? মানে সেকেন্ড প্রপার্টি যখন সে কিনে। সে এফোর্ড করতে পারতেছে বলে সে কিনতেছে এবং সেই প্রপার্টি থেকে হুম, ইনকাম করবে বলেই সে কিনতেছে। সো শো দেম দ্য রাইট ওয়ে। হুম, ডোন্ট শো দেম দ্য রং ওয়ে। যদি তারা রং ওয়েতে কিনে তারা অনেক টাকার লসে পড়ে যাবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি বাংলাদেশি কমিউনিটিতে না, এটা বিদেশি একটা কমিউনিটিতে, সাউথ এশিয়ান একটা অন্য দেশের কমিউনিটিতে এরকম হইছে যে আমাকে লয়ার বলতেছে হুম। যে, "তুমি এটা প্রাইমারি দেখাও।" সো I হ্যাঁ, told him যে, "You give me in writing. তুমি আমাকে ইমেইল পাঠাও যে এটা প্রাইমারি। Then I will do primary." তখন সে আমাকে বলে কি, "No, I'm not gonna send you an email." তার মানে কি? সে নিজে বিপদে পড়তে চায় না, রাইট, কিন্তু আমাকে বিপদে ফেলতে চায়। তো এরকম অনেক মেক সিউর যে, যে কাজটা করবেন এখানে যে আমি ঠিক মতো করি। হ্যাঁ? রাইট, আমার ৳২ টাকা বেশি যাক। রাইট, বাট I want to be safe. যে আমার এরকম ঘটনা যেন না ঘটে ১। আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে, "ইন্সুরেন্স কোম্পানি এটা কিভাবে জানবে যে আমি স্টুডেন্ট ভাড়া দিছি?" ইন্সুরেন্স কোম্পানির ওই ইন্টেল আছে বলেই তারা ইন্সুরেন্স কোম্পানিতে কাজ করে এবং তারা হুম, ওই পর্যায়ে চলে গেছে। হ্যাঁ? So how they হুম, will find out even I don't know. হুম, But they will find out and they will put you রাইট, in a very bad situation. So আমি যদি ভাড়া দেই, disclose it. আপনার আমার কি বলে উইন্ডসরের কিছু ক্লায়েন্ট আছে। আমি তাদের কথা বলতে পারি। They came to me because I am giving them higher premium. খেয়াল করো আমি তাকে বেশি প্রিমিয়াম দিচ্ছি।
but still they want to work with me because I'm doing it the proper way. They don't want any problems যদি কিছু হয়ে যায়। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে উই নিড টু মেক শিওর যে আমরা এই হোম ইন্স্যুরেন্স যেটা একটা বিশাল ফাইন্যান্সিয়াল বার্ডেন, এটা যেন আমরা না করি। আর ওয়ান লাস্ট থিং বলবো, ৩ নাম্বারটা, যারা বাড়ি কিনেন, হ্যাঁ? দে শুড কনট্যাক্ট উইথ মাহিয়ান টু টেক আ থ্যাংক ইউ। লাইফ ইন্স্যুরেন্স পলিসি। কেন বলতেছি? কারণ যদি কোনো কারণে দ্য আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি ডাইজ, হার্ট অ্যাটাক হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা তো হুম, প্রত্যেকদিন অনেক কিছু এক্সপোজারে থাকি। হ্যাঁ? সো জিনিসটা হচ্ছে যে আমার যদি লাইফ ইন্স্যুরেন্স থাকে, তাহলে আমাকে যে টাকাটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে, আমার ফ্যামিলিকে যে টাকাটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে, ওই টাকা দিয়ে কিন্তু আমি মর্টগেজটা পে অফ করে দিয়ে আমার ফ্যামিলি কিন্তু খেয়ে পরে yeah. বেঁচে থাকতে পারবে। So buying a property, buying a life insurance along with the property is a must. Thank you, Imrose, for a wonderful session. So we will do some session like this in the future, hopefully in the commercial space. So thank you everyone who is watching this video for such a long time. We hope to see you in the next video. Thank you.